হে সখা মম হৃদয়ে রহু, হে সখা মম হৃদয়ে রহু, সংসারে সব কাজে ধ্যানে জ্ঞানে হৃদয়ে রহু, হে সখা মম হৃদয়ে রহু, হে সখা মম হৃদয়ে রহু। মুছে যাক গ্লানি ঘুচে যাক জরা, অগ্নি স্নানে সূচি হোক ধরা, তাপ ও সনিঃশ্বাস বায়ে মুমুর সুরে দাও উড়ায়ে, ভালোবাসার কৃষ্ণচূড়ায় থেকে যাক সুখের ছোঁয়া, নতুন বছরের নতুন পৃথিবী হোক ভালোবাসায় ধোঁয়া। মাথায় লম্বা চুল, হাতে গিটার, গলায় রবীন্দ্রসঙ্গীত, প্রথা ভেঙে মুগ্ধতায় ভাসিয়েছেন সকলকে। একদিকে সাইকোলজির অধ্যাপিকা, অন্যদিকে নিরলস গানের সাধনা, এই দুই নিয়েই তিনি ৮ থেকে ৮০ মুগ্ধ করেছে তার এই মায়াবী কণ্ঠের মুগ্ধতা। তিনি সোমলতা এই মুহূর্তে আমাদের সঙ্গে। আকাশবাণী কলকাতার মহিলা বিভাগে তোমাকে স্বাগত। অনেক অনেক ধন্যবাদ। এই নিয়ে কতবার যে হলো আমি মানে গোনা আর কি ভুলে গেছি প্রায়, আকাশবাণীর সঙ্গে সম্পর্ক বলো যেটাই বলো। তো খুবই ভালো লাগছে আবারও ফিরে আসতে, এবং স্পেশালি মহিলা বিভাগে। তো অনেক অনেক ধন্যবাদ। আচ্ছা, সোমলতা মানেই তো একটা রক স্টাইল। সোমলতার প্লেব্যাক সিঙ্গার হিসেবে মানুষের মনে জায়গা করে নেওয়া অথবা ধাক্কা দেওয়া যদি বলি, সেটা হচ্ছে অঞ্জন দত্তের রঞ্জনা আমি আর আসবো না। হ্যাঁ, এই ছবিতে তুমি আসবে বলে ছবিটা এবং ছবির গানগুলো আজও এত বছর পরেও সমান প্রাসঙ্গিক, সমান জনপ্রিয়। প্রথম যখন এই প্রস্তাবটা পেলে কিরকম অনুভূতি হয়েছিল তোমার? প্রথমত এটা আমার প্রথম সে অর্থে প্লেব্যাক নয়, মানে হ্যাঁ পপুলার বা হিট হওয়ার ক্ষেত্রে এই ছবির গানগুলো ডেফিনেটলি অনেকটা রোল প্লে করে সেভাবে, কিন্তু এই প্লেব্যাক 2009 ক্রস কানেকশন বাংলা ছবির ক্ষেত্রে ক্রস কানেকশন বলে একটি ছবিতে, সেটার মিউজিক ডিরেকশনে ছিল নীল দত্ত। সেখান থেকে ওর সঙ্গে আলাপ, তারপর কিছু টুকটাক এদিক ওদিক টেলিফিল্ম হ্যান ত্যান এইসব কাজ করা, এবং তারপর আমার মনে আছে 2010 সালে পুজোর সময় আমি আমেরিকাতে অনুষ্ঠানের জন্য যাই, এবং অনুষ্ঠান প্রায় শেষ হয়ে এসছে। লাস্ট অনুষ্ঠানটা মনে হয় লস অ্যাঞ্জেলেসে ছিল। আমার মনে আছে সেখানে নীল মেসেজ করলো যে একটু আর্জেন্ট ব্যাপার আছে, যখনই ফ্রি হবি কল ব্যাক করিস। তো আমি সময় মতো কল ব্যাক করলাম, করে তখন ফার্স্ট আর কি আমি তখন ওখানেই নীল বললো যে এরকম একটা ছবির জন্য ভাবা হচ্ছে, সেখানে মানে ছবিটা যদি ঠিকঠাকভাবে প্রমোট করে রিলিজ করা যায়, ইট ক্যান বি এ হিউজ আর কি থিং ফর এভরি ওয়ান অফ আস ইনভলভড। তো ওই জন্য ওখান থেকেই তারপরে ফোনে এই গানগুলো শোনাচ্ছে একে একে, এবং স্কেল কি হতে পারে না পারে সেগুলো আমার ওখান থেকেই ওই আইএসডি কলে ইন্টারন্যাশনাল কলেই ফোনে হচ্ছে। তারপর তার 2-4 দিনের মাথায় কলকাতা ফিরে আসি, এবং কলকাতা ফিরে এসেই বসা হয় গানগুলো নিয়ে, এবং তারপর রেকর্ডিংয়ে চলে যাই আমরা 1 সপ্তাহের মধ্যেই, অ্যান্ড দেন দ্য রেস্ট ইজ হিস্ট্রি। ওয়াও। আচ্ছা, এই যে সোমলতা মানেই সঙ্গীত প্রেমী বাঙালি, মনে প্রথম যে ছবিটা আসে সেটা হচ্ছে রক স্টাইলে সোমলতা কি ছোটবেলা থেকেই এইরকম? গান শেখার ক্ষেত্রে কিন্তু আমি গান শিখেছি শুধুমাত্র, মানে যদি গান কিছু শিখে থাকি, গান শেখার ক্ষেত্রে বলছি না, আমি যে গান শেখাটা আমার উত্তর ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীত বীরেশ রায়ের কাছে। হ্যাঁ, তো সেইখানে আমার গান শোনার অভ্যেস বলো ওই কেন্দ্রিক বেশি ছিল। বাট আমার জন্য যেটা প্লাস পয়েন্ট বলতে পারি যে আমার বাবা সঙ্গীত প্রেমী ছিলেন আর কি, তাই সব ধরনের গানের ক্যাসেট তখন যেটা ছিল থাকতো বাড়িতে। তো ওই জন্য ইনস্ট্রুমেন্টাল, ক্লাসিক্যাল ইনস্ট্রুমেন্টাল থেকে শুরু করে গজল থেকে শুরু করে হিন্দি ছবির গান অবধি, মানে আমার বাবা কিশোর কুমার এবং কুমার শানু দুজনের খুব বড় ফ্যান ছিলেন। ওই গান থেকে শুরু করে মাইকেল জ্যাকসন, ক্রিস্টেবার্গ, এই সমস্ত ক্যাসেট থাকতো। মানে আমার গান শোনা আস্তে আস্তে অনেক রকম গান শোনার অভ্যেস আমার আসে। তো
রকস্টার ওভাবে তো কোনোদিন ভাবিনি। হ্যাঁ, গান বাজনা ভালোবাসতাম, গান শিখতাম, গান নিয়ে যদি কিছু হতে পারি, করতে পারি, সেই নিয়ে মনে মনে সুপ্ত কোনো ইচ্ছে বা শখ থাকলেও খুব একটা সাহস কোনোদিন প্রকাশ্যে করতে পারিনি। তো রকস্টার তো ডেফিনেটলি ভাবিনি। আমার মনে হয় রকস্টার ইমেজটা ব্যবহারিক হয়েছে দিকে কি সোমলতা ছোটবেলায় কিরকম ছিল? হ্যাঁ, আমি একটু টমবয়স ছিলাম। আমি একটু আমার বন্ধু বান্ধবরা যেভাবে ভাবতো তার থেকে একটু অন্যরকম ভাবতাম সবসময়। মানে আমি ছোটবেলা থেকে আজ অব্দিও আমার ভাবনার সঙ্গে মিল পেয়ে লোকজন আশপাশে খুব কমই পাই এখনো। তো একটু অন্যরকম ভাবনা চিন্তা সবসময় ছিল। একটু দুরন্ত বলবো না, বাট দুষ্টু তো ডেফিনেটলি ছিলাম। টম বয়স যেটা বললাম ছিলাম। তো হ্যাঁ, ওরকম ছিলাম হয়তো, বাট গান বাজনার ক্ষেত্রে ওরকম রকস্টার ইমেজ আমি সত্যি কনসিয়াসলি কখনো ভাবিনি। গান বাজনা শেখা কি অক্ষর শেখার আগে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অবশ্যই, একদম। মায়ের সঙ্গে? হ্যাঁ, এটা আমি সব জায়গাতেই বলে থাকি। আমার মায়ের গান শেখার খুব শখ ছিল। আচ্ছা। তো বিয়ে হওয়ার পর আমার ঠাকুমা আমার মাকে গানের ক্লাসে ভর্তি করায়। তারপর আমার দিদি হয়, আমার দিদিকেও পাঠানো হয়। তারপর আমি হই, আমিও সঙ্গে যেতে শুরু করি। একদম ছোট আর কি, তখন অ ক খ ABCD কিছুই আর কি পড়া শুরু হয়নি। তো ওই সঙ্গে গিয়ে গিয়ে গান শুনে শুনে মুখস্থ করে করে গান শেখা, ওই দিয়ে আর কি গান শেখা শুরু আমার। তারপরে বাড়ির থেকে প্রেশার ছিল না যে মানে ফার্স্ট প্রেফারেন্স হিসেবে কোনটা বেছে নিতে হবে? না না না, ওইখানেই আমি আই হ্যাভ বিন লাকি। 10 অবধি পড়াশোনায় খুবই সাধারণ ছিলাম, মানে মিডিওকার, খুবই সাধারণ। কারণ ওই অঙ্ক, কেমিস্ট্রি ওইগুলো আমার ঠিক মাথায় ঢুকতো না, তাই আমি অসম্ভব সাধারণ ছিলাম পড়াশোনায়। বাট আমার দিদি পড়াশোনায় ভালো ছিল, তাই আমার দিদিকে পড়াশোনা নিয়ে একটু বকাবকি করা হতো, চাপ দেওয়া হতো। বাট আমাকে চাপ দেওয়া হতো আমি যদি রেয়াজ না করতে বসতাম তাহলে। মানে আমার বাড়িতে বলাই ছিল যে আমি পরীক্ষায় জাস্ট পাশ করে পরের ক্লাসে উঠলেই চলবে, তার বেশি আর আমার থেকে কিছু পড়াশোনা নিয়ে এক্সপেকটেশন বা চাপ যেটাকে বলে সেটা দেওয়া হয়নি। আমাকে বরঞ্চ বকাবকি করা হয়েছে গান ঠিক করে না শিখলে, রেয়াজ করতে না বসলে, সেই সময় বকা খেয়েছি বেশি আমি। আচ্ছা, এই যে সোমলতা নিজেই নিজের প্রসঙ্গে বললো যে আমি ছোটবেলায় একটু টমবয় টাইপের ছিলাম, সেই মেয়েটি আজকে কিন্তু একেবারে অন্যরকম। সেই খোলা মনের, সেই দুরন্ত মেয়েটি আজকে একদমই একেবারেই অন্যরকম। এটা কি সোমলতা আজকে নিজের সম্পর্কে অনেক বেশি সচেতন? হ্যাঁ, সে তো ডেফিনেটলি। সবারই মনে হয় কিছু চেঞ্জ হয় একটা সময়, এবং আমার যেটা মনে হয় আমি ওই অ্যাডোলেসেন্ট যে জায়গার ফেজটা যেটা, সেই সময় আমার আস্তে আস্তে মানে আগে ছোটবেলায় যেমন পুরো মানে হাসতাম যখন পুরো বাড়ি কাঁপতো টাইপের আর কি, রাবণের মতো চিৎকার করে হাসি, সেটাও এখন আর কি পুরোই সাইলেন্স, এখন পুরো সাইলেন্সার হাসি বলা যায় আমার। তো ওটা চেঞ্জটা হয়েছে খুব গ্র্যাজুয়ালি হয়েছে, খুব ন্যাচারালি হয়েছে। বাট ওই অ্যাডোলেসেন্ট ফেজটাতেই আস্তে আস্তে আমি আর কি পুরোই উল্টো আর কি, কম কথা, নিজের মধ্যে থাকা, চুপচাপ থাকা বেশি প্রেফার করি, শুনতে বেশি পছন্দ করি কথা বলার থেকে, অবজার্ভ করতে ভালোবাসি। এক কোনায় বসে কোনো ইভেন্টে বা কোনো পার্টিতে গেলে, প্রথমত পার্টিতে ঘুরে দেখতে পাবেই না, বাট যদি বা যাই তাহলে ওই এক কোনায় বসে আমার অবজার্ভ করতে বেশ ভালো লাগে। তো ওইগুলো চেঞ্জ আস্তে আস্তে এসছে। এই যে এইজটা এসছে, এটা কি কাজ পাওয়ার ক্ষেত্রে অনেক বেশি অন্তরায় হয়? আমি না ওভাবে দেখি না, কারণ আমি যে এই জায়গাটা পাবো সেটা তো আমি কোথাও গিয়ে সুপ্ত ইচ্ছে থাকলেও কোনোদিন ওভাবে অত বড় করে স্বপ্ন দেখিনি বা আশা করিনি। তাই যেটা পেয়েছি সেটাতেই আমি এত খুশি এবং এতটাই আপ্লুত যে নর্মাল ফ্লোতে যেটুকু আমি পাচ্ছি আমি তাতেই খুশি থাকতে পারি এবং থাকতে চাই। তো ওই জন্য অনেকে আমাকে বলেছিল শুরুর দিকে একদম যখন ছোট সবাই নাম করেছি যে PR করতে হয়, একটু কথা বলতে হয়, একটু এদিক ওদিক হাই হ্যালো করতে হয়, যেতে হয়। অনেকে আমাকে ভালো মনেই আর কি তারা আমাকে অ্যাডভাইস করেছে, বাট আমার না ওটা পার্সোনালিটির একদম উল্টো। আমি সেটা খুব স্বতঃস্ফূর্তভাবে আনতে পারি না আমার ব্যবহারে, এবং সেটা বুঝতে পারে অনেকে। ইনিশিয়ালি তো আরো বুঝতে পারতো, এখন যেমন তাও একটুখানি নাটক করতে শিখে গেছি, তাও ফেক হাসতে শিখে গেছি। আগে খুব চট করেই ধরা পড়তাম, তাই এমন হতো যে না, বেক করে লাভ নেই, কারণ সেটা আখেরে আমার খুব একটা ভালো করছে না। সো বছরে 10টার জায়গায় যদি 5টা কাজ হয় আমি তাতেই খুশি, আমার কোনো অসুবিধা নেই। গান এবং সাইকোলজিকে মেলালে কবে, কিভাবে? গান তো ছোটবেলা থেকে শিখছি, যেটা বললাম 10 অবধি বেশ সাধারণ ছিলাম পড়াশোনায়। তারপর 11-এ যখন আমি নিজের পছন্দের সাবজেক্ট পেলাম, তখন অদ্ভুতভাবে পড়াশোনার প্রতি একটা আগ্রহ জন্মালো আমার। পড়াশোনা আমার মানে 12-এ আমার মনে আছে হিউম্যানিটিজ নিয়ে পড়লাম, এবং আমার সাবজেক্ট ছিল সাইকোলজি, পলিটিক্যাল সায়েন্স এবং ইকোনমিক্স।
আর অ্যাডিশনাল কি একটা সাবজেক্ট হতো তখন, সেটা মনে হয় নিউট্রিশন ছিল। তো ইকোনমিক সাইকোলজি দুটোই আমার প্রচণ্ড ভালো লাগতে শুরু করলো। আচ্ছা, এবং এমনই ভালো লাগতে শুরু করলো যে মাকে বা বাড়ির কাউকে আর পড়তে বসতে বলতে হতো না। আচ্ছা, ইনফ্যাক্ট আমার মনে আছে, এটা তো সরি আমি জাস্ট আবার ছোটোবেলায় ফিরছি, একদম ছোট যখন হ্যাঁ, নার্সারির কিছুটা আমি স্কুলে ভর্তি হয়েছিলাম, তারপর বাকি নার্সারি এবং KG1 বাড়িতে আমার হোম স্কুলিং হয়েছে, আমার মা পড়িয়েছে। এবং তখন মায়ের কাছে গল্প শুনেছি যে সন্ধে হলেই মানে বাড়িতে কেউ আসুক কি হোক যা হোক, মানে আমি মাকে পাগল করে দিতাম, হাত টেনে টেনে মা চলো পড়তে বসি, মা চলো পড়তে বসি, এরকম। আচ্ছা, তারপর যখন আবার KG2-তে পড়তে ঢুকলাম স্কুলে, তখন আবার হাপিস হয়ে গেল ইচ্ছে, হ্যাঁ, তখন পড়াশোনা থেকে ইন্টারেস্ট চলে গেল। আবার সেই ইন্টারেস্টটা ফিরে পেলাম হচ্ছে 11-এ, যখন আমি মনের মতো পছন্দের সাবজেক্ট পেলাম। এবং পড়তে বসতে বলতে হতো না, নিজের ইচ্ছে পড়তাম, ভালো লাগতো পড়াশোনা করতে। ইনফ্যাক্ট HS এর সময় মনে আছে যে HS এর পরীক্ষা শুরু হওয়ার একদিন আগে পিকনিকও করতে গেছি আমি, মানে এরকমই এতটা। তো এরকম একটা শিফট হয়, হ্যাঁ ছিল। এবং আমি পড়তাম যখন, মানে স্পেশালি এটা আমি 11 থেকে বলছি, যে আমার সবসময় মাথায় চলতো যে পরীক্ষার জাস্ট আগের দিন রাত অবধি 12টা অবধি পড়বো না। আমার যা পড়া, আমার যেরকম, আমি সেভাবে স্কেডিউল করতাম যাতে আমার বিকেল 4টের মধ্যে পড়া শেষ হয়ে যায়, আমি আর বই নিয়ে বসবো না। এবং HS এর সময় আমি সেটাই মেনটেন করেছিলাম যে আমি পরীক্ষার আগের দিন পাগলের মতো করবো না, যা করা তার আগের দিনে শেষ করে দেবো। পরীক্ষার জাস্ট আগের দিনটা আমি একটু রিল্যাক্স করে আর কি, এরকম আমি জানি না কেন মাথায় এসছে আমার, বিকজ আমার লাস্ট টাইম মানে লাস্ট মোমেন্ট রাশ যেটা, সেটা আমি কি পছন্দ করতাম, ভালো লাগতো না আমার। আচ্ছা, ফাইনালি গ্র্যাজুয়েশনে আমার একটু ন্যাকটা সাইকোলজির দিকে একটু ভারী, হ্যাঁ। এবং তখন ডিসাইড করি যে ঠিক আছে সাইকোলজি নিয়ে শুরু করা যাক, অ্যান্ড দেন সাইকোলজি নিয়ে পড়া। তোমার পড়াশোনা আশুতোষ কলেজে, হ্যাঁ, যে কলেজের তুমি শিক্ষার্থী ছিলে, সেই কলেজেই তুমি অধ্যাপিকা। দুটো প্রশ্ন। 1 নম্বর, খুব জানতে ইচ্ছে করে যে একদিন যেই কলেজে তুমি ঢুকতে শিক্ষার্থী হিসেবে, আজকে সেই কলেজেই তুমি ঢুকো অধ্যাপিকা হিসেবে, দুটোর অনুভূতি কিরকম লাগে? আর ছাত্রছাত্রীরা তো সেলিব্রিটি ম্যামকে পেয়ে কিভাবে রিয়াক্ট করে? প্রথম প্রশ্নে বলি, প্রথম ইনিশিয়ালি যে যখন ঢুকছি, মানে আনফর্চুনেটলি আমি যে সময় পড়াতে ঢুকেছি তখন আমি যাদের কাছে পড়েছি তারা কেউই ছিলেন না। আচ্ছা, অন্য ফ্যাকাল্টি ছিল যাদের সঙ্গে আমার নতুন করে পরিচয় হয়। তো সেই জায়গাটা ওরকম কিছু ফিলিং হয়নি। কিন্তু যখন ক্লাসরুমে ঢুকছি, যখন ল্যাবে ঢুকছি, আমাদের নন টিচিং স্টাফ যারা ছিলেন তারা সেম ছিলেন, তাদের সঙ্গে যখন করছি অদ্ভুত একটা, মানে কি বলবেন না, খুব মানে ভাষায় প্রকাশ করতে পারে না, অদ্ভুত একটা অ্যাংজাইটিও কাজ করতো, এক্সাইটমেন্টও কাজ করতো, মানে খুব মিক্সড একটা ফিলিং আর কি, অনুভূতি হতো, ভালোও লাগতো খুব। এবং আমার মনে আছে ইনি এসে তখন আমার অনেকটাই ছোট বয়স এবং আরও রোগা রোগা, এবং আমার মনে আছে প্রথম 3-4 বছর আমি রেগুলার চেষ্টা করতাম শাড়ি পরে যেতে, কারণ সালোয়ার পরে গেলে না কেউ বুঝতে পারতো না টিচার, মানে ধাক্কা ফাক্কা দিয়ে সিঁড়ি টিড়ি দিয়ে এদিক ওদিক হাঁটা মানে চলা করতো। তো সেই জায়গাতে একটু ভারী দেখানোর জন্য শাড়ি টাড়ি পরে যাওয়া এইসব আর কি ভেবে অনেক যেতাম। প্রথম 3-4 বছর এরমভাবেই কেটেছে, তারপর তো চেনা হয়ে গেছি আস্তে আস্তে। এবং স্টুডেন্টদের ক্ষেত্রে যেটা বলবো, যে প্রথম যখন নতুন ব্যাচ শুরু হয়, ফার্স্ট যে ক্লাসটায় ঢুকি, তখন একটু মনে হয় যে একটুখানি আর চোখে দেখছে, একটু মিচকি হাসছে, একটু এরকম। আমি পরে জানতে পেরেছি যে লুকিয়ে লুকিয়ে ফোনে ছবি বা ভিডিও তোলা, হ্যাঁ সেসবও হয়েছে, এগুলো পরে জানতে পেরেছি আমি। তারপর আস্তে আস্তে বাড়ির লোক হয়ে যাই আর কি, তখন তারপর আর পাত্তা অতটা, টিচার মানে টিচারই ওরকম। বাট হ্যাঁ, ভালোবাসা তো অবশ্যই পাই। এবং মাঝে মাঝে কোনো দিন ক্লাসে পড়তে ইচ্ছে না করলে একটু গান শোনানোর আবদার, টিচার্স ডে বা এই ধরনের কোনো সেলিব্রেশন বা কোনো কিছু হলে তখন ম্যামের কাছে আবদার থাকে, একটা বাড়তি পাওনা। হ্যাঁ, এবং হ্যাঁ আমার ওরকম সেলিব্রেশন, কোনো টিচার্স ডে বা কোনো রকম কিছু হলে, ফ্রেশার্স এরকম অনুষ্ঠানে তাদের আবদার থাকে ম্যামের কাছে একটু একটা গান শুনিয়ে নল, তো এগুলো থাকে, চলতে থাকে, ভালোই লাগে। সোমলতা পণ্ডিত বীরেশ রায়ের কাছে শুধুই উত্তর ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীত চর্চা করেছে, কিন্তু সোমলতার আইডেন্টিফিকেশনের একটা দিক রবীন্দ্রসঙ্গীত। হ্যাঁ, এটা নিয়ে কি বলবে? হ্যাঁ, ঠিক যেমন রকস্টার ইমেজটাও আমার স্বতঃস্ফূর্ত কোনো প্ল্যান্ড কোনো ব্যাপার ছিল না, এটাও তাই। এই রবীন্দ্রসঙ্গীতটা ভালোবাসা থেকে গাওয়া শুরু আমার। কিছু গান স্বরলিপি দেখে তোলা, কিছু গান কিছু লেজেন্ডারি আর্টিস্টদের শুনে শুনে তোলা, পুরোটাই প্রচন্ড ভালোবাসা থেকে আমার গাওয়া শুরু। মানে গান আলাদা করে শিখে নয়, না, সে অর্থে শেখা বলতে গেলে রবীন্দ্রসঙ্গীতটা কারোর কোনো গুরুর আন্ডারে সেভাবে শেখা হয়নি, পুরোটাই ভালো লাগা এবং ভালোবাসা থেকে
করা। এবং এই ক্ষেত্রেও যেটা আমি বলবো, রঞ্জনাতে জাগরণে যে গানটা কবির সুমন এবং অঞ্জনদার সঙ্গে গাওয়ার সুযোগ হয় এবং সেই গানটাও যথেষ্ট পপুলার হয় একদম। ছবিতে। এবং ঠিক তার কিছু মানে ওই রঞ্জনার রিলিজের 6 মাসের মাথাতে আরও একটি রবীন্দ্রসঙ্গীত রিলিজ হয়, ছবির গান আগেন, বেডরুম ছবির মায়াবন বিহারিণী, যেটাও আবার প্রচণ্ডভাবে ইয়াং হয়। জেনারেশনের মধ্যে আর কি প্রচণ্ড ভালো লাগা এবং ভালোবাসা পাই আমি মায়াবনুর ক্ষেত্রে। এবং দুটো রবীন্দ্রসঙ্গীতে কিন্তু কন্টেম্পোরারি অ্যারেঞ্জমেন্ট, মিউজিক অ্যারেঞ্জমেন্টের সাথে, মানে যেভাবে আমরা বড় হয়েছি রবীন্দ্রসঙ্গীত শুনে যেরকম সাউন্ডস্কেপে, সেরকমটা নয়, কন্টেম্পোরারি মিউজিকের সাথে একদম। দুটো রবীন্দ্রসঙ্গীতই কোইন্সিডেন্টালি ছবির জন্য আমার গাওয়ার সুযোগ হয় এবং দুটোই প্রচণ্ডভাবে পপুলার হয়। মায়াবনুর ক্ষেত্রে ছবির জন্য আমাকে একটা জায়গাতে স্বরলিপি একটু অন্যরকম, মানে জেনে আমার ডিরেক্টরের কথাতেই একটু অন্যভাবে স্বরলিপি থেকে বেরিয়ে একটা স্বর আমি লাগিয়েছিলাম, যার জন্য প্রচুর বকাও খেয়েছি বড়দের থেকে, মানে শিল্পীদের থেকে। কিন্তু তার থেকে অনেক 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 বেশি ভালোবাসা পেয়েছিলাম ইয়াং জেনারেশনের থেকে। একেবারে। তো ওই পরপর দুটো গানই আমার মনে হয় ওই আরেকটা, ওই যেটা বললে যে রবীন্দ্রসঙ্গীতের ক্ষেত্রে আরেকটা ইমেজ বা আমার সঙ্গে অ্যাসোসিয়েশন, সেটা আমার মনে হয় ওখান থেকে ওই শুরু দুটো হয়। গান দিয়ে জুড়ে হ্যাঁ, গেল। ওখান থেকে শুরু হয় আর কি। গানের চর্চা এবং কলেজে পড়ানো, এই দুটোর বাইরে সোমলতার সময় কাটে কিভাবে? আমি যেটা বললাম, নিজের মধ্যে নিজের মতো করে থাকতে ভালোবাসি বেশি। তাই কিছু যদি করার না থাকে কাজ, তাহলে আমি বাড়িতেই থাকা প্রেফার করি। গান শুনে হোক, বই পড়ে হোক, অথবা কোনো সিরিজ দেখে হোক, বা একদমই কিছু না করে দেওয়ালের দিকে তাকিয়ে হোক, আমি এভাবেই পছন্দ করি এবং আমি পারি তাকাতে। তাই দেওয়ালের দিকে তাকিয়ে আমি 1 ঘন্টা কাটিয়ে দিতে পারি, আমার ভালোই লাগে। আচ্ছা, ভাবতে ভাবতে মানে তখন ভাবুক সোমলতা কাজ করে। একদম একদম, মানে অনেক কিছু স্বাদ পাওয়া যায়, যে ভাবনার সঙ্গে আমার জীবনের কোনো কানেকশনও নেই সেরকম ভাবনাও চলে। আচ্ছা, ভাল লাগে আমার। এবং হ্যাঁ, কিছুটা এখন অভ্যেস যেটা আমি কাটানোর চেষ্টা করছি, ফোন অনেকটা সময় ফোন এবং রিল নিয়ে নেয়, বাট সেটা অনেকটা আমি আস্তে আস্তে কাটাচ্ছি এবং চেষ্টা করছি আরও জীবন থেকে কাটিয়ে ফেলতে। যতটা কাজের জন্য দরকার আজকাল সোশ্যাল মিডিয়া, ওর বাইরে যাতে আমি ইনভলভ বেশি নিজেকে না করি, সেই চেষ্টা চলছে। হোপফুলি 1-2 বছরে পেরে যাব। মানে এটা সচেতন ভাবে যে আমি হ্যাঁ, কারণ আমার মনে হচ্ছে মানে ওটা না একটা অ্যাডিকশনের মতো, মানে রিল যেগুলো আমি স্ক্রোল করে যাচ্ছি, অর্ধেক কিন্তু আমার জীবনের সঙ্গে কোনো দরকার নেই, বা আমার মাথাকে কোনোভাবে ট্রিগার বা স্টিমুলেট ভালোভাবে করছে না, জাস্ট দেখে যাচ্ছি, স্ক্রোল করে যাচ্ছি, এটা অভ্যেসের মতো, অ্যাডিকশনের মতো। তো সেটা আমার মনে হচ্ছে না, স্বতঃস্ফূর্তভাবেই আমাকে এটা বন্ধ করতে হবে। সো করছি চেষ্টা। কলেজের ক্লাস, নিজের গানের রেওয়াজ, স্টেজ পারফরমেন্স, সংসার, পরিবার, এত কিছু একসঙ্গে সামলাও কিভাবে? এটাতে আমার নিজের একার কৃতিত্ব আমি কখনোই দিতে পারি না। গানের জগতের যাদের সঙ্গে কাজ, আমার ব্যান্ড, আমার যাদের সঙ্গে ম্যাক্সিমাম কাজ হয় আর কি, বা পরিবারের আমার লোকজন, বা কলেজের আমার ডিপার্টমেন্টের যারা, এই যে সঙ্গের মানুষ যারা আমার সঙ্গে কাজ করছে বা আমার সঙ্গে থাকছে, তাদের সাপোর্টটা না আমার মনে হয় অনেক বেশি হেল্প করেছে আমাকে। যেমন আমার ব্যান্ডের ক্ষেত্রে বলবো যে যেভাবে ওরা আমার গান, আমার ছবির গান বা আমাদের অনুষ্ঠানের নিজেদের করে নিয়েছে, নিয়ে উই ওয়ার্ক অ্যাজ এ টিম। সো ওটা আমি অ্যাজ এ প্লেব্যাক, অ্যাজ এ সোলো আর্টিস্ট, আমার গান বাজাচ্ছে ওরা, যে বাড়ি চলে যাচ্ছে, সেটা কিন্তু ওরা কখনোই আমাকে সে ফিলিংটা দেয়নি। তারাও ইকুয়ালি ইনভলভ হয়েছে। যেখানে আমার অসুবিধা হচ্ছে, ওরা এরকমও হয়েছে যে আমি রিহার্সালে সময় দিতে পারছি না, আমাকে ছাড়াই ওরা রিহার্সাল করেছে, এরকম মানে এই জায়গাগুলো। বা আমি থাকতে পারছি না, আমাকে ছাড়াই কোনো গানের অ্যারেঞ্জমেন্ট ওরা নিজেরা বসে করেছে। সো এই সাপোর্টটা ওদের থেকে পেয়েছি। কলেজের ক্ষেত্রে, ডিপার্টমেন্টের ক্ষেত্রে ডেফিনেটলি বলবো যে এরকম অনেক সময় হয়েছে যে অনুষ্ঠানের জন্য 3 সপ্তাহ বা 1 মাসের জন্য বাইরে আমার ক্লাস মিস হচ্ছে। তো সেই ক্ষেত্রে ফিরে আসার পর বা যাওয়ার আগে এক্সট্রা কোনো ক্লাস দিয়ে যাতে আমি সিলেবাস শেষ করতে পারি, যাতে আমি প্র্যাকটিক্যাল দেখে নিতে পারি, এই যে হেল্পগুলো করা, এনকারেজগুলো করা, এইগুলো আমি ওনাদের থেকে পেয়েছি। এবং বাড়ির ক্ষেত্রে এখন অবশ্য আমি এবং আমার বর, এছাড়া সেভাবে সংসারে কেউ নেই, কারণ আমার বাবা মাও ওনারাও চলে গেছেন, আমার শ্বশুর শাশুড়িও নেই আর।
বাট যখন ছিল আমার মা বাবা বা যখন আমার শাশুড়িকে আমি অনেক আগেই, আমার বিয়ের আগেই উনি মারা গেছিলেন, শ্বশুরকে বা আমার শ্বশুর বাড়ির সকলেই আর কি, এই যে আমার সময় নেই, মানে কোনো সময় ফিক্সড কোনো সময় নেই কাজের, ভোর 4টেতেও বেরোতে পারি, আবার ভোর 4টেতেও ফিরতে পারি, সংসারের কোনো দিকেই খুব বেশি নিয়ম করে যে আগলে রাখা বা কাজ করা সেগুলো কোনোটাই পারিনি। সেগুলো নিয়ে আজ অবধি আমাকে একটা প্রশ্ন কখনো করা হয়নি। আমার বাবা মা করবে না সেটা এক্সপেক্টেড, ঠিক আছে, মেয়ের জন্য, কিন্তু আমার শ্বশুর বাড়ির লোকেরাও আজ অবধি, আমার পিস শাশুড়িরা হোক, আমার মাসি শাশুড়িরা হোক, আমার দিদি শাশুড়ি যখন বেঁচে ছিলেন তারা হোক, কোনোদিন প্রশ্ন করেন। তো এই মানুষগুলোর সাপোর্ট যদি আমি না পেতাম তাহলে হয়তো সবটা একসাথে ব্যালেন্স করা কঠিন হয়ে যেত আমার জন্য। বাট এতটা সহজ, এবং আমার মনেই হয় না যে তুমি বললে বলে মনে হলো আচ্ছা এত কিছু আমার জীবনে আছে, কিন্তু আমি যখন নিজে চলি, নিজের দিন যাপন করি, আমার কিছু মনেই হয় না বিকজ অফ দিস পিপল অ্যারাউন্ড মি। সঙ্গীত সোমলতার কাছে কতখানি সব, মানে আমার ভালো থাকার কারণ, আমার মন খারাপের সঙ্গী, মানে আমার শরীর খারাপও হচ্ছে সেখানেও দেখেছি যে গান বাজনার মধ্যে থাকলে একটু ভালো লাগে। তো এগুলো তাহলে কি একটা শব্দে বললে যাপন? হ্যাঁ, একদম একদম একদমই একদমই তাই, আমার জন্য তাই। আচ্ছা সোমলতা, এই যে সঙ্গীত তোমার কাছে যাপন, বর্তমান সময় খুব শুনি বা খুব দেখি যে দুটি মানুষের মধ্যে সম্পর্ক খুব তাড়াতাড়ি হচ্ছে, আবার ভেঙেও যাচ্ছে। ভেঙে যাওয়ার প্রবণতাটা বর্তমান সময়ে অনেক বেশি, কিন্তু তোমার ক্ষেত্রে এটা ভীষণভাবে ব্যতিক্রম। ডিস্টেন্স রিলেশনও মেনটেন করা যায় দীর্ঘ এত বছর ধরে। কি বলবে তুমি? আমার মনে হয় শুরুটা সবসময় খুব ভালো লাগে, একটা মিষ্টি ব্যাপার থাকে, কিন্তু তারপর যখন সম্পর্কটা একটু পুরনো হতে শুরু করে তখন রেসপন্সিবিলিটি আসে, ভালোবাসার ওই যে ছোটবেলার যে স্বপ্নগুলো বা যে ওয়ে অফ লাভিং ওয়ান সেইগুলো চেঞ্জ হতে থাকে। শুরুটার পরে সেটাকে নিয়ে যাওয়া, সেটাই আমার মনে হয় সব থেকে কঠিন, এবং সেখানে আমার মনে হয় বন্ধুত্বটা আমার জন্য সব থেকে বেশি কাজ করেছে। মানে এমন কোনো টপিক নেই আন্ডার দ্য সান যেটা আমাদের দুজনের আলোচনা করতে একটু দ্বিধা হয়। আজ অব্দি সেটা হয়নি, ভবিষ্যতে হোপফুলি হবে না। তো সেই জায়গাটা আমার মনে হয় আমার ক্ষেত্রে অনেকটা হেল্প করেছে। আই মাইট চুজ নট টু, কিন্তু যদি কখনো বলতে হয় আমি নির্দ্বিধায় বলতে পারবো। এই জায়গাটা সবার আগে প্রথম শর্ত ভালো বন্ধু হও, আমার জন্য সেটাই বেশি কাজ করেছে। হোপফুলি সকলের জন্যই তাই হওয়া উচিত। বাংলা গান, বিশেষ করে রবীন্দ্রসঙ্গীত মানেই আমাদের একটা চিরাচরিত ধারণা, পরনে ঢাকাই শাড়ি, কপালে টিপ, মাথায় ফুল। এই কনসেপ্টটা প্রথম ভাঙলে তুমি, তোমার হাত ধরেই এই কনসেপ্টটা প্রথম ভাঙলো। এটা কি খুব সচেতনভাবে? আগেন একদম না। পরবর্তী সময়ে অনেকেই আজকে তোমার এই কনসেপ্টটা ফলো করেন। হ্যাঁ, এবং ভালো লাগে আমার দেখতে সেগুলো। মনে হয় যে আচ্ছা ঠিক আছে, আমার সঙ্গে রিলেট করেছে বলেই তারা এগুলো করছে, আমার মতো করে করছে, ভালো লাগে অবশ্যই। বাট এটাও কনসিয়াস নয়। আমি যেটা বললাম যে জাগরণে এবং মায়াবনু দুটোই ওই কন্টেম্পোরারি মিউজিক অ্যারেঞ্জমেন্টের সঙ্গে যেভাবে ছবিতে দেখানো হয়েছে, এবং কাছাকাছিভাবে আমিও আমার অনুষ্ঠান করা শুরু করি ওইভাবেই। যে অফকোর্স ভাবনা একটা ছিল, কিন্তু ভাবনাটা এটা ছিল যে যেটা হয় মানে স্কুল কলেজের পর সবেতেই স্বতঃস্ফূর্ত আমরা থাকি, একটা জিন্স পরে নিলাম, একটা টি শার্ট পরে নিলাম, চলে গেলাম, বেরিয়ে গেলাম। তো সব থেকে কমফোর্ট টায়ার ছিল ওটা আমার। এবং যখন আমি স্টেজে গান বাজনা করছি, আমার তখন মাথায় এটাই ছিল যে আমি এমন কিছু জামা কাপড় পরবো না যেটাতে আমাকে কনসিয়াস করে দেয়, বা আমি এই উল্টো পরে গেলাম কিনা, বা আমি যাতে ফ্রিলি স্টেজে পারফর্ম করতে পারি যেভাবে আমি চাইছি। এবং তার জন্য সব থেকে কমফোর্টেবল অ্যাটায়ার আমার জন্য জিন্স আর শার্ট বা টপ টি শার্ট ছিল। তো সেইটা ভেবে অ্যাকচুয়ালি আমি শুরু করেছি যে আমি আমার গানকে 100% স্টেজে দেব, অন্যান্য জিনিসে যেন আমার মাথা বা কনসিয়াসনেস না যায়। ওইখান থেকে আমার জিন্স আর শার্ট পরা, মানে নাথিং এলস। বাট সেটাও আর কি ওরম ভাবে ক্লিক করে যাবে সেটা আমি সত্যি ভাবিনি। বাট হ্যাঁ, আজকে যখন দেখো আজকের জনপ্রিয় শিল্পীরা ওই পথেই হাঁটছে, অবশ্যই ভালো লাগে। হ্যাঁ, অবশ্যই ভালো লাগে, একদম অবশ্যই ভালো লাগে। গল্পে গল্পে আমরা অনেকখানি পথ পার হয়ে এলাম, প্রায় আজকের আড্ডার শেষে চলে এলাম। যে কথাটা জেনে শেষ করব সেটা হচ্ছে রবীন্দ্রসঙ্গীত, সফট রক, পপ মিউজিক, সেমি ক্লাসিক্যাল, সব ধরনের বাংলা গানে তুমি সমান সাবলীল, সমান দক্ষ। দিনের শেষে সঙ্গীত শিল্পী সোমলতা নিজেকে কি পরিচয় দেখতে ভালোবাসবে? সঙ্গীত শিল্পী, বাস ওখানেই ফুল স্টপ।
কী সঙ্গীত সেটা আমার কাছে ইম্পর্ট্যান্ট নয়, কারণ আমার গুরুজি একটা কথা বলেছিলেন যে এই পৃথিবীতে যে কোনো সঙ্গীত ওই 7টা স্বর, মানে আমি যদি শুদ্ধ সব স্বর ধরি, সা থেকে পরের সা 8টা, জানি হোক 7টা স্বর, এর মধ্যেই সমস্ত গান বাঁধা হয়। তাই যে কাজই করবি অনেস্টি দিয়ে, নিজের হার্ডওয়ার্ক দিয়ে যা গানই গাইবি সেটাই সঙ্গীত। সো অনেকে মানে ক্লাসিক্যাল ব্যাকগ্রাউন্ড থেকে যারা আসে, হয় না যে এই ধরনের অন্য রকমের গান গাইলে একটু হয়তো ভুরু কুচকে দেখে না, বাট আমার গুরুজি এই ক্ষেত্রে, আমার গুরুজিও প্রচণ্ড ওপেন মাইন্ডেড ছিলেন এবং উনি প্রথমেই বলেছিলেন সঙ্গীতের স্বর সব সঙ্গীতই একই, তো যেই গানই গাইবে সেটা নিজের মন থেকে 100% দিয়ে করলেই সেটা সঙ্গীত। তো আমিও সেটা মনে প্রাণে বিশ্বাস করে চলি। ক্লাসিক্যালের ট্রেনিংটা ছিল বলে হয়তো আমি বাকি 5টা রকমের গান স্বতঃস্ফূর্তভাবে চেষ্টা করতে পারি। সেই ক্ষেত্রে আমি ক্লাসিক্যাল ট্রেনিংকে 100% ক্রেডিট দেব। বাকি যে কোনো সঙ্গীত যেটা আমার গাইতে ভালো লাগছে, যেটা আমার শুনতে ভালো লাগছে, সেটার সঙ্গেই আমি অ্যাসোসিয়েটেড হতে পছন্দ করব। তার মানে সোমলতা আর যেটা ইচ্ছে বা যেটা চাওয়া সেটা হচ্ছে সব ধরনের গানের সব ধরনের শ্রোতা আজকে যেভাবে সোমলতাকে সাদরে গ্রহণ করেছে, ভবিষ্যতেও সেভাবেই করুক। হ্যাঁ, অবশ্যই চাইবো, তো সেটাই চেষ্টাও করব সেটা। অসংখ্য ধন্যবাদ, ধন্যবাদ আন্তরিক তোমাকে। কৃতজ্ঞতা তোমাকে এতক্ষণ তোমার এত ব্যস্ত শিডিউলের মধ্যেও আমাদের সঙ্গে পেলাম, এর জন্য আকাশবাণী কলকাতার সমগ্র মহিলা বিভাগের পক্ষ থেকে তোমাকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ সো ভেরি মাচ। এবং যেটা আমি প্রথমেই বললাম যে বহুবার এসেছি আকাশবাণীতে, এই সেম রেকর্ডিং স্টুডিও, এভাবেই আসা, একই রকম মনে হয় এখনও। তো আবারও আমাকে আজকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য অনেক 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 ধন্যবাদ। খুব ভালো লাগলো তোমার সঙ্গে কথা বলে। আশা করি আবার ভবিষ্যতে কখনো নিশ্চয়ই একদম আমরা সেই দিনের অপেক্ষায় রইলাম।